দিচ্ছি শ্রীমতী সুপর্ণা গান্ধী বড়ুয়া দেবী। প্রথমে বাংলা সাহিত্য সমাজ সংস্কৃতি প্রত্যেক কর্মকর্তাকে জানাই আমি আমার যথাযথ সম্ভাষণ। আজকের এই পুলিশ স্মৃতিচারণের এই দিনটিতে আমাকেও সামিল করে নেওয়ার জন্য আমি তাদের প্রতি রাখি। আমি একটু ভাষা সমন্বয় নিয়ে দুটা কথা বলতে চাই। আসলে আমি মাঝে মাঝে শিক্ষিত হই। আমার জন্মের আগে আমি এখন যে রাজ্যে বাস করছি তার কোনো এক অঞ্চলে বাংলা ভাষা মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন যারা, তাদের মধ্যে এক নারী ছিলেন কমলা ভট্টাচার্য। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন, আমি এই মঞ্চ থেকে তাদের জানাই সর্বপ্রথম প্রণাম। আসলে আমার কাছে ভাষা কিছু শব্দ বা ব্যাকরণ নয়, ভাষা প্রতিটি ব্যক্তির শিকড়, তার স্বপ্ন, তার বেড়ে ওঠার পরিচর্যার জীবন, স্মৃতি সবকিছু মিলিয়ে ভাষা। আমাদের বহুত্ববাদের এই ভারতবর্ষ বিভিন্ন জাতি ধর্ম বর্ণের সমাবেশ, এবং আমরা এই বহুত্ববাদের যে দর্শন দিয়ে তৈরি সংবিধানের প্রতি আমরা আস্থাশীল। সুতরাং আমরা এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি প্রত্যেক ব্যক্তি নিজের স্বতন্ত্রভাবে নিজের মাতৃভাষার প্রতি দায়বদ্ধতার প্রয়োজন। আসলে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ আর 19 মে বরাক উপত্যকা আমাদের শিখিয়েছে যে নিজের মাতৃভাষার জন্য জীবন দান করা খুব কঠিন নয়। আমরা জানি যে মাতৃভাষা মানুষের প্রথম পরিচয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সর্বশেষ পরিচয় নয়, নিশ্চিতভাবে মাতৃভাষা প্রথম পরিচয়। আসলে যখন আমরা একজন মানুষের মাতৃভাষা বলছি তখন একটা বিশেষ অঞ্চল, কিন্তু সেই মানুষটি যখন তার নিজের শ্রম মেধা এসে তার জীবনের আরো অভিজ্ঞতা সঞ্চয় করে সৃষ্টি করছে কিছু, তখন সেই মানুষটি হয়ে যাচ্ছে আন্তর্জাতিক, এবং তখন আমরা তার সৃষ্টিকে শ্রদ্ধা করছি। আমরা যখন একজন শিক্ষক, একজন সাহিত্যিক, একজন বিজ্ঞানীকে আমরা যখন দেখছি, শ্রদ্ধা করছি, তখন তিনি শুধু তার ভাষিক পরিচয় দিয়ে বিশ্লেষণ করছি না, এবং এখানেই আন্তর্জাতিকতাবাদের প্রশ্ন চলে আসে। জগদীশ চন্দ্র বোস একজন সফল বিজ্ঞানী, সারা বিশ্ব তাকে সম্মান জানায়, কিন্তু শুধু বাঙালি বলে সম্মান জানায় না। ঠিক যেমন ভূপেন হাজরিকা, তিনি একজন শুধু অসমীয়া শিল্পী নন, বিশ্ব নাগরিক। বা আমাদের সাম্প্রতিক আমরা হারিয়েছি জুবিন গার্গ, সে কিন্তু বিশ্ব নাগরিক। এবং এভাবেই কিন্তু আঞ্চলিক আর আন্তর্জাতিকের মধ্যে মানুষের বিভিন্ন পরিচয় সৃষ্টি হয়, এবং সেখানে সংখ্যা অপ্রয়োজনীয় বলে আমি মনে করি। আসলে ক্ষুদিরাম বসু যদি সঠিক বাংলা না বলতেন, তাহলে কিন্তু ব্রিটিশ পুলিশ তাকে চিনে ফেলত না, এবং ব্রিটিশ পুলিশ খুব সঠিকভাবে চিনতে পেরেছিল যে হাওড়াতে গ্রামে এত সুন্দর বাংলা কে বলল।
এটাই মাতৃভাষার গুণ। আমি আমার জীবনের একটা কথা বলি। খুব ছোটবেলায় আমরা যখন জামশেদপুরে থাকতাম, এক জ্যোৎস্না রাত, ছোট্ট উঠোন, আম কাঁঠাল দিয়ে ঘেরা সেই উঠোনে আমার মা আমার ভাইকে ঘুম পাড়াচ্ছে একটা জ্যোৎস্না রাতে। চাঁদ মামা সোনার কপালে টিপ দিয়ে। আমাদের বালিকা বেলায় এক ধরনের শিহরণ, বাংলা ভাষা যে মাতৃভাষা এবং সেই ভাষার ছড়া রূপকথা, ঘুম পাড়ানি গান আমাদের মধ্যে এক ধরনের বাংলার প্রতি ভালোবাসার সৃষ্টি করছে, কবিতা পড়ার মন তৈরি করে দিচ্ছে। সেই হয়তো বাংলা এবং মাতৃভাষার প্রেম বলা যায়। পরবর্তী অনেক পরে, তখন আমার পরিণত বয়স, আমি তখন পূজার আসামে এক অসমীয়া পরিবারের সদস্য, সদ্য মা হচ্ছি। এক তেমনই এক জ্যোৎস্না রাতে এক উঠোন, কিন্তু ওখানে আমার গ্রামে কেউ উঠোন বলে না, চুতাল বলে, এবং সেখানে আমি আমার সন্তানকে স্থান কাল পাত্রের মতো সেই মায়ের ছড়া শোনাচ্ছি, চান মামা টিপ দিয়ে যান। কিন্তু আমি লক্ষ্য করলাম হয়তোবা আমার সেই ছন্দের অভাব ছিল, কিংবা পরিবেশের মধ্যে একটু বেনামান ছিল সেই ছড়া, সন্তান ঘুমোচ্ছে না। কিন্তু খানিকক্ষণ পরে যখন আমার শাশুড়ি মা এসে সন্তানকে গড়ে তুলে গাইতে লাগলেন অদ্ভুত সুরে, জুনবাই জুনবাই বেজিয়াটা দিয়া, আমার সন্তান কিন্তু ঘুমিয়ে পড়লো। কিন্তু সারা রাত আমার ঘুম আসেনি। আমি ভাবলাম যে একই দেশ, তার দুই প্রান্ত, কোথাও চাঁদকে মামা বলছে, কোথাও জুনকে দিদি বলছে, কেন? তখনও আমি মানবিকতা বিদ্যা নিয়ে অতটা গভীরভাবে পড়াশোনা করিনি। তারপরে আমি ধীরে ধীরে দেখতে পেলাম যে আসলে উত্তর পূর্বাঞ্চলের অভিধানে মা, মাসি, পিসির প্রাধান্য। আর আমি যে পরিবেশে বড় হয়েছি সেখানে বাবা, মামা, কাকারা অভিভাবক, কিন্তু দুটোই বড় সুন্দর, আঞ্চলিক, এবং দুটোর শক্তি আমি অনুভব করি। এখন আমি যদি অসমের কোনো প্রত্যন্ত গ্রামে রাস্তা দিয়ে সন্ধ্যেবেলায় হেঁটে যাই, এবং কোনো মা যখন গায় আমার মায়েরা পুরো বাড়ির গগরি রুবো, এবং সেই যে একটা শক্তি, যে একই শক্তি আমি লক্ষ্য করেছিলাম কুষ্টিয়ার এক গ্রামে সন্ধ্যেবেলায় জোনাকিরা যখন পথ দেখাচ্ছিল, কোনো এক যুবক লালন যখন গাইছে যে মন তোরে আর কি বলি, কি ধন সে তুই হারালি, মহাজনের অর্থ এনে ছড়ালি উলুবনে, সে এক অপূর্ব শক্তি। অর্থাৎ আঞ্চলিক ভাষা, মাতৃভাষার যে শক্তি এবং আন্তর্জাতিক হয়ে ওঠার যে কর্মস্পৃহা, দুটোই সুন্দর নিজের নিজের জায়গায়। এবং আমার মনে হয় যে দ্বন্দ্ব বা সংখ্যা সেটা তৈরি করে রাজনীতি। ভাষাকে যখন রাজনীতি ব্যবহার করে তখনই কিন্তু ঘৃণার চাষ হয়। যখন 1948-এ পাকিস্তানের প্রথম গভর্নর যখন জিন্না এসেছিলেন এবং বারে বারে যখন বলছিলেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু, পাকিস্তানের ভাষা হবে উর্দু, এবং তারপরেই কিন্তু ভাষার জন্য শহীদ হওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু জিন্নার কি সেটা উর্দু ভাষা প্রেম ছিল, নাকি স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা ছিল? এই প্রশ্ন আমাকে বারে বারে তাড়িত করে যে ভাষা কিভাবে রাজনীতির হাতিয়ার করে শুধু বিকৃত সমাজ তৈরি করে। এবং বাংলা ভাষার জন্য যখন জেলখানা থেকে শেখ মুজিবুর বেরিয়ে এসে বললেন যে ফাঁসির মঞ্চে যেতে যেতে আমি বলবো আমি বাঙালি, এবং আমার বাংলা ভাষা আমার দেশ, এবং আমরা প্রত্যেকের ঘরে ঘরে যেন বাংলাই বলি। সত্যি এমন একটা রাষ্ট্র যিনি 1974 সালে যখন জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেন, উনি বাংলা ভাষাকে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে গেলেন এবং আমরা গর্বিত হলাম।
2017-তে আমি বাংলাদেশে গিয়ে দেখেছি যে আন্তর্জাতিক বাংলা প্রতিষ্ঠান কত কাজ করছে, সেখানে একটা গবেষণা, সেখানে একটা ছোট্ট পরিসরে গভীর কাজকর্ম হচ্ছে এবং দেশ বিদেশের গবেষকরা সেই আলোচনায় অংশগ্রহণ করছেন এবং লিখছেন। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। আমি যখন ঢাকা চাকমা কবিদের বাংলায় কবিতা শুনলাম, তখন আমার মনে প্রশ্ন জাগলো যে চাকমা ভাষায় তো লিপি আছে বলে শুনেছিলাম, কেন তারা এত বাংলায় কবিতা রচনা করছে, এবং প্রতিটি কবিতায় কিন্তু আমি একটা আক্ষেপ পাচ্ছিলাম। এবং আমি আমার যাত্রা শুরু করলাম ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রামের দিকে, এবং পার্বত্য চট্টগ্রামে যখন আমি যত এগোলাম এবং আমি যে কদিন সেখানে ছিলাম, চাকমা, মারমা, নটিকরা এবং বিভিন্ন জনজাতি মানুষের সঙ্গে আমি কথা বলে একটা বিষয় লক্ষ্য করলাম যে সমতলের বাঙালিদের চোখে তারা শুধুই জুম্মা, তার বাইরে নয়। অথচ প্রত্যেকটা জনজাতি কিন্তু নিজের নিজের স্বমহিমায় মণ্ডিত, এবং সেখানে মিউজিয়ামে আমি দেখেছি প্রত্যেকটা ভাষা, লোকভাষা, লোক সাহিত্য অত্যন্ত গভীর, কিন্তু তারা জুম্মা। এবং আমি যখন পলি চাকমার সঙ্গে কথা বললাম, পলি চাকমা কিন্তু নিঃশব্দে বলেছিল, খুব আস্তে আস্তে বলেছিল, আমি বাংলাদেশি, বাঙালি নই। আমি তাকে জড়িয়ে ধরে বলেছিলাম, তুমি আমাকে দুটো চাকমা ভাষায় কথা বলো, এবং আমি তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। আমি বাংলায় প্রশ্ন করেছিলাম, ও চাকমা ভাষায় বলেছিল। চাকমা ভাষা কিন্তু 200 বছর আগে লিপি ছিল, যেমন মেইতেই ভাষার লিপি ছিল। আবার সেই প্রশ্ন আসছে, ভাষার রাজনীতি, ভাষার আধিপত্য। কিন্তু পৃথিবীতে কয়েকটি দেশ ছিল এবং এখনো আছে যেখানে ভাষার সমন্বয়ে কিন্তু কোনো সংঘাত সৃষ্টি করেনি। আমি সেরকম কিন্তু দেশের কথা একটু বলতে চাই যে তারা কিভাবে ভাষার সমন্বয় নিয়ে কাজ করেছিল। বিপ্লব পরবর্তী রাশিয়া, মাও জেদুংয়ের চীন এবং ফিদেল ক্যাস্ট্রোর কিউবা। বিপ্লব পরবর্তী রাশিয়াতে আমরা দেখতে পেলাম যে সেখানে লেনিন, স্টালিনরা বললেন যে প্রত্যেকের অসংখ্য জনজাতি সমন্বয় ঘটেছিল রাশিয়াতে। তারা বললেন, তোমরা তোমাদের সবাই মাতৃভাষা নিয়ে পড়াশোনা করো, সাহিত্য চর্চা করো, কিন্তু একটা যোগাযোগের একটা ভাষা থাকবে। এবং তারা সেই ভাষাটার নাম দিলেন করোনিচিয়া সিরাজ, এবং সেই ভাষাটি শুধু অফিসিয়াল ভাষা ছিল। ঠিক একইভাবে মাও জেদুং বললেন যে ভাষা সংঘাত যাতে না হয়, পুতুল ভুয়া করে তিনি একটা যোগাযোগের ভাষা তৈরি করলেন, যে অসংখ্য মানুষ নিজেদের মাতৃভাষা নিয়ে কথা বলুক, কিন্তু এই ভাষাটি একটা অফিসের যোগাযোগের ভাষা থাকবে। এবং ফিদেল কাস্ট্রো বললেন যে আসলে সবাই যেহেতু কিউবাতে বেশি সংখ্যক মানুষ স্প্যানিশ বলতো, তাই ফিদেল কাস্ট্রো বললেন যে আমাদের একটা ভাষাই প্রয়োজন, তা শিক্ষার ভাষা। তাই অতি কম সময়ের মধ্যে তিনি কিন্তু অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক তৈরি করলেন, যা কিন্তু পৃথিবীর শক্তিশালী দেশকেও খুব আশ্চর্য করে তুলেছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভাষার সমন্বয় সম্ভব। এতে ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। মাতৃভাষার মধ্যে কোনো প্রাচীর উঠতে পারে না বলে আমার মনে হয়। কিন্তু প্রশ্ন থাকে, দেশভাগ থেকে গৃহযুদ্ধ এবং সভ্যতার মাঝখানে যে উন্নয়নের জন্য বিস্থাপিত যে কোটি কোটি মানুষ যখন গৃহহারা হচ্ছে, যখন তারা তাদের সংস্কৃতি এবং ভাষাকে বুকে আগলে সীমান্ত ভেঙে দিকশূন্যপুরের দিকে ছুটছে, সেই ছিন্নমূলের ভাষা কি হবে? তারা কি ভাষাকে আগলে রাখতে পারবে? তাই তো তাদের ভাষা আমার দেশ কোথাও দেশ হয়ে যায়, কোথাও দেশ হয়ে যায়। তারা পারে না হয়তো বা তাদের ছোটবেলা নিজের মাতৃভাষাকে বহন করতে। এবং তখনই মনে হয় ছিন্নমূল লেখক মিলেন কুন্দেরা বলেছিলেন,
আসলে সর্বগ্রাসিতার কোনো বাম আর ডান হয় না। এক নায়কতন্ত্রের একটাই উদ্দেশ্য থাকে, মানুষের মন থেকে স্মৃতিকে মুছে ক্রমশ বিস্মৃতির দিকে ঠেলে দেওয়া। সে যেন তার সাহিত্য, সংস্কৃতি সবকিছু ভুলে যেতে পারে। আসলে ভাষা যদি সংস্কৃতি হয়, তাকে মুছে ফেলার জন্য ভাষার রাজনীতিকরণে হয়তো বা প্রয়োজন দেখা দিচ্ছে। আমার মনে হয় যে আমরা এখন যে যুগে আছি, অর্থাৎ ইন্টারনেট পরবর্তী এবং পূর্ববর্তী সময়, এখানে একটা সমস্যা খুব প্রকট হচ্ছে যে এখানে বাজার জীবন বিস্তৃত হচ্ছে, সমাজ জীবনের পরিধি ছোট হয়ে যাচ্ছে এবং এখানে গ্লোবাল এবং লোকালের যে প্রতিযোগিতা, অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি, সংস্কৃতি সব তার মাঝে যে প্রভাব বিস্তার করছে, সেখানে কিন্তু বাজার একটা ভাষার কর্তৃত্ব করছে এবং এই কর্তৃত্ব কিন্তু একটা নতুন ভাষাকে জন্ম দিচ্ছে, গ্রাহকের ভাষা, এবং সেটাতে অত্যন্ত আমাদের নতুন প্রজন্ম কিন্তু প্রভাবিত হচ্ছে। যেমন আমরা যদি দেখছি যে আমরা যখন 15-16 থেকে 20-22 বছরের ছেলে মেয়েরা একটা নতুন ভাষা দেশের সব জায়গায়, যখন আমি দিল্লিতে যাই, কলকাতা যাই, বেঙ্গালুরু যেখানে যাই, একই ধরনের কিছু শব্দ, যেমন আমি এখানে একটু বললাম, হয়তো শব্দটা সবাই একটু অস্বস্তি পাবে, কিন্তু তবু যে এই তোকে তো আজকে ঝাক্কাস লাগছে, তুই তো বিন্দাস আছিস, আজকে আমাদের স্যার না একদম চেটে দিলেন। এই যে শব্দগুলো, এগুলো কোনো অভিধানে ছিল না, কিন্তু বাংলা ভাষার অভিধানে তো অনেক ইংরেজ, উর্দু, ফার্সি শব্দ ছিল। আমরা বজনার এখন আরাম কেনারা বলি, আমরা চেয়ার কাপ মিষ্ট বলি, তাতে কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু এই ভাষার যেটা প্রদূষণ, তাতে একটু দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তার একমাত্র কারণ হচ্ছে যে ভারতবর্ষের সর্বত্র ভাষা জায়গায় রব হলেও মধ্যবিত্ত যাদের একটু পয়সা আছে, তাদের ছেলেমেয়েরা তো এগুলো আমেরিকামুখী হবেই, কারণ তারা এখানে অর্থনৈতিক দিক থেকে কোনো ধরনের সুরক্ষা পাচ্ছে না এবং সেখানে তারা ধরেই নিচ্ছে যে আমাদের যোগাযোগের ভাষাটা ইংরেজি, এবং তখন তাকে পড়তেই হচ্ছে এবং কাজের জন্য যেতেই হচ্ছে। এবং ঠিক এর পাশাপাশি কিন্তু যারা বিদেশমুখী নয়, বিভিন্ন জনজাতীয় অঞ্চল, তাদের ছেলেমেয়েরা কিন্তু রাজভাষার ঢাকার তলায় চলে আসছে। এই যে কার্বি, বড়ো, মিসিং, আমি উত্তর পূর্বাঞ্চলের কথাই বলবো, তাদের কিন্তু বিশাল যে একটা লোক সম্ভার, লোক সাহিত্যের বিশাল সম্ভার ছিল, তাও কিন্তু আজকে মৃত্যু মুখে। কারণ তাদের বয়স্ক মানুষরা যখন মারা যাচ্ছে, তাদের আর সেই প্রকৃত শব্দগুলো কেউ কিন্তু সংগ্রহ করে রাখছে না। তারা কিন্তু আজকে রোমান লিপিতে যেটুকু লেখা হচ্ছে তাদের সম্পর্কে, সেটুকুই কিন্তু থাকছে এবং এই সম্পর্ক নিয়েও কিন্তু ভাষাবিদদের একটু আলোচনা বা সেদিকে একটু দৃষ্টিপাত করা উচিত এবং যতটা করা উচিত বলে আমার মনে হয় ততটা কাজ আমি কিছু কিছু অন্তত মানে একটুখানি হাঁটতে গিয়ে দেখেছি যে এই কাজের কোনো বিশাল ভুবন একজন, সেটা হয়তো সম্ভবই নয়। এবং শেষে আমি একটা কথা বলবো যে আজকে তো শুধু ভাষা শুধু মুখে মৌখিক লিখিত নয়, আজকে আমরা এসে পৌঁছে গেছি কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সময়, এবং যেখানে শুধু পৃথিবীর শক্তিশালী 2-3টে দেশ, তাদের বিশাল কোম্পানির হাতে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং তার সঙ্গে যুদ্ধ কিভাবে করা যাবে। কারণ আগামী দিনে তারা যেটুকু তথ্য আমাদের দেবে, সেটুকু তথ্যই কিন্তু ভাষার পরিধি হবে। তারা অনেকেই হয়তো কার্বি ভাষা বললে বাংলায় উত্তর দেবে, ইংলিশে উত্তর দেবে, কিন্তু কার্বি শব্দ বলতে পারবে না। এই যেটা আমাদের প্রত্যাখ্যান এবং এই যেটা চ্যালেঞ্জ, এই যে ধরনের আমরা একটা সংগ্রামের মুখোমুখি এসে দাঁড়িয়েছি, যেখানে ভাষা চর্চা, ভাষা সমন্বয় এবং কিভাবে রাজনীতি থেকে ভাষাকে দূরে রেখে ভালোবাসার ভাষার সমন্বয় সম্ভব, এখানে কিন্তু একটা সত্যি সংকট কাল। কারণ আমরা
আমি গেলাম করে নিজের ঘরটা আগে আর হবে না। যখন আগুন লাগে তখন ভাষাগত, বর্ণগত, জাতিগত ভাবে লাগে না। আসলে আমাদের এখন প্রয়োজন কিন্তু আন্তর্জাতিক ভাষা গঠন করার, যেখানে আরো অনুবাদ অনেক বেশি হওয়া উচিত, যেখানে কিন্তু একজন আরেকজনের কথা ধৈর্য সহকারে শোনার ইচ্ছে পোষণ করা উচিত। আজ আমি শেষে দুটো কথা বলি। একটা কবিতার ছড়াকে বলি, যেটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন যে মানুষকে নতুন করে পর, সারা রাত থেকে পর, জন্মভূমি বর্ণ পরিচয়, পায়ের নিচে তোর গভীর হচ্ছে চোরা বাণিজ্য, ঘুমের